এনসিপি সেই একেবারে মানে শেষ হয়ে গেছে আর কি। যতই দিন যাবে আতঙ্ক বাড়বে। উপদেষ্টা মানে আশ্বস্ত করেছেন ভোটের আগে প্রশাসনে যত রদবদল হবে তার তত্ত্বাবধানে হবে, মানে আশ্বস্ত করেছেন। আশ্বাস রাখা যায় কিনা তার উপরে? না, আমি কোনো দেখি না তো ভাই, আমি দেখি না কেন আমি বলি আপনাকে, যদি আপনি পক্ষপাত দুষ্টতার অভিযোগটা তুলেন, তাহলে পক্ষপাত দুষ্টতা প্রথমত এবং প্রধানত ডক্টর ইউনূস নিজে, উনি তো নিজে। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি বলেন তো? মূল কনসেপ্টটা হলো যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নিজে নির্বাচনে অংশ নেবে না, তার খুব ঘনিষ্ঠ কেউ নির্বাচনে অংশ নেবে না। এই তো বেসিক। এবং উনি নিজে ওনার সরকারে কেউ নির্বাচনে অংশ নেবে না। তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে এখানে ডক্টর ইউনূস, উনি নিজে এই যে এনসিপি দলটা, এটা তো ওনার দল। কিন্তু উনি যেটা বলেছেন, উনি বলেন নাই ইয়ে কাছে ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে যে আমি ওদেরকে বললাম তোমরা দল গঠন করো, বলে নাই উনি? বলছে তো, এটা তো ওনার দল। এবং এই দলের সঙ্গে এখন যে নাটকটা হচ্ছে, যে এরা বলে যে উপদেষ্টাদের সেফ এক্সিট খুঁজতে, এটা তো নাটক। এটা মানে ওদের যে আপনার বলা হচ্ছিল এটা কিংস পার্টি, সবাই যখন বলছিল কিংস পার্টি, তখন এই কিংস পার্টির অপবাদটা নিজেদের গায়ে থেকে সরানোর জন্য তারা এই সমস্ত নাটক করতেছে, আর তো কিছু না। এখনো সে ভেরি মাচ গভর্নমেন্ট পার্টি। এবং এটা তো অনেক উপদেষ্টাও বলছে সরকারি দল এগুলো কয় না, অনেক অভিযোগের ক্ষেত্রে বলছে সরকারি দল কয় না। তার মানে কি ওদের দল, তারা যখন যায়, এই যে জামাতের অনেক প্রোগ্রাম হয়, বিএনপি অনেক প্রোগ্রাম হয়, ঢাকার বাইরে প্রোগ্রাম যেগুলো হয়, ওদের প্রোগ্রামের সঙ্গে যেরকম তারা প্রোটোকল পায়, এটা পায় না রে ভাই। তা আপনি আমার আর কি দিয়ে বুঝতে বলেন? কাজেই যদি নিরপেক্ষতার প্রশ্ন ওঠে, নিরপেক্ষতা হারিয়েছেন শীর্ষের তালিকা করি 1 নম্বরে ডক্টর ইউনূস নিজে। এবং আজকের থেকে মনে করেন 6 মাস আগে আমি বলছি যে ডক্টর যে এই দিন উনি ইন্টারভিউটা দিয়েছেন পডকাস্টে, ওই দিনই আমি বলছি যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে কোনো নির্বাচন হইলে সেই নির্বাচনকে এই যে 15 বছর ধরে জামাত এবং বিএনপি আন্দোলন করতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমার নির্বাচন চাই, সেই আন্দোলনটা জিরো হবে। সেই আন্দোলনে কোনো ফল তারা পাবে না। তারপর তাহলে বোঝা যাবে তারা ওই আন্দোলনে এমনি করছিল। ভাই আমরা তো পাবলিক, ওনারা নেতা মানুষ যা বলবেন আমরা তাই আবার শুনবো, কিন্তু আমরাও কিছু বলবো। তোরা আমি বলবো যে দিন আপনারা নাটক করছেন, আসলে এটা আপনারা মিন করেন না। আপনারা মিন করেন যে কেমন করে জিতা যায়। এখন জয়প্রদের হিসাব করতেছেন, জামাতে কয়ে জিতবো, বিএনপি কয়ে জিতবো, আমরা তো হারতেছি। আমার কথা হলো যেটা আপনি বলছেন ওটা আপনি মিন করতে হবে, ওইটার জন্য আপনাকে ফাইট করতে হবে। সেই ফাইটটা তো আপনি এখন করতে পারছেন না। এবং উনি বলছেন কি এটা আমি দেখবো, তার মানে কি আমি হলাম পক্ষপাত দুষ্ট, আমি দেখবো, তার মানে যা করবো তাই আমি করবো। ভাই আমি ওনার কথা বিশ্বাস করি না তো, এটা আপনি বলে লাভ আছে নাকি? ভাই নির্বাচনে তো মাত্র 4 মাস বাকি, যদি আপনার তার মানে আতঙ্ক আমার বাড়তেছে, যতই দিন যাবে আতঙ্ক বাড়বে। উনাকে তো আমি বলি না, আমি বললাম তো ভাই, ওনার সত্যি কথা বলতে কি মানে ওনাকে আমরা বিশাল করে মানুষ মনে করছিলাম। মানে উনি যে কোনো মানুষ, মানে যে কোনো মানুষের যাচ্ছে তো উনি যে কোনো একজন, রাম শ্যাম যদু মধুর মতো উনিও একজন, আর কিচ্ছু না। ওনার কাছ থেকে আমি এমন কিছুই পাই নাই যেটা দেখে মনে করতে পারি যে উনি অসাধারণ একজন দেশপ্রেমিক লোক। উনি কথার ফেরিওয়ালা বলি ওনাকে, সুন্দর সুন্দর কথা বলেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আজকের একটি মন্তব্য যদি বলি যে মিয়া গোলাম পারওয়ার বলছেন যে জামাত এখন পর্যন্ত কখনো ক্ষমতায় যায়নি, এবার অন্তত জামাতকে ভোট দিয়ে পরীক্ষা করুন এবং আগামী সংসদ নির্বাচনে একদম নীরব ভোট বিপ্লব হবে। এবং এনসিপির সাথে যেই বাদানুবাদ চলছে, এই পুরো বিষয়টিকে যে জামাত মানে একবার তাদেরকে পরীক্ষা করার যে আহ্বান জানাচ্ছে, আপনি কিভাবে? খুব ভ্যালিড আহ্বান, এই আহ্বান তারা জানাইতেই পারে। শুনেন, যখন কেউ খেলে মাঠে যখন নামে, তারা কি নিয়ে নামে, তার অস্ত্র কোনটা, তাদের যে অস্ত্রটা সবচেয়ে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তারা কিন্তু সেই অস্ত্রটাই প্রয়োগ করবে। এবং জামাতের যে অস্ত্রটা, যে আপনারা তো কখনো আমাকে টেস্ট করেন নাই, আপনারা তো 2বার বিএনপিকে দেখছেন, অনেকবার আওয়ামী লীগকে দেখছেন, তো একবার আমাকে চান্স দেন। এই যে তাদের আহ্বানটা, এটা তাদের জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র। এবং এই অস্ত্রের মাধ্যমে, এই আহ্বানের মাধ্যমে কিছু যে কাজ হচ্ছে না তা কিন্তু মনে করি না। মানে কাকতালীয়ভাবে আমি একটা ঘটনা বলি, যেদিন রাকসুর ইলেকশন হলো ঠিক তার পরের দিন সকালে আমি রাজশাহী ইউনিভার্সিটি গেছিলাম, ওখানে একটা কাজ ছিল, আমি গেছিলাম ওখানে ক্যাম্পাসে বসে আমি ওখানে চা নাস্তা খাইছি। রাকসুরে যারা বিজয়ী হয়েছে 2 জনের সঙ্গে দেখা হয়েছে, যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে দেখা হয়েছে। এখন তাদের সঙ্গে আমি আলাপ করছি কেন তোমরা এটাকে কেন দিলে, ওটাকে কেন দিলে না। তো এই যে আহ্বানটা আমার কাছে মনে হয়েছে সব শুনে যে তারা একটা আহ্বান করতেছে যে তুমি তো আমাকে টেস্ট করো, আমি যে খারাপ এটা আমাকে টেস্ট করে বলো,
টেস্ট না করে কেন বলবো, অন্যের কথা শুনে কেন বলবা? কাজে এই আহ্বানটা আমার কাছে কিন্তু আমি কিন্তু মনে করি আহ্বানটা খুব গুরুত্বপূর্ণ আহ্বান। আবার এনসিপির সঙ্গে যে জিনিসটা হয়েছে, আমি এই প্রসঙ্গে পরে আবার একটু আসতেছি, এনসিপি যেটা হয়েছে, এনসিপির সঙ্গে এই যে কথা বাধা, এখানে পারওয়ার সাহেবের এই বক্তব্যটা আমার কাছে খুবই মানে 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 জামাত সুলভ মনে হয় নাই। বাপের সঙ্গে হ্যাঁ, বাপের সঙ্গে তুলনাটা। তার মানে এটা বলার মাধ্যমে তাহলে কি হয়েছে? তাহলে ওনারা কি এদের পয়দা করছে? এনসিপি কি জামাত থেকে আসছে? তো এইভাবে বলাটা ওনার মানে জামাত এই ধরনের কথা সাধারণত, এই ধরনের সুইপিং কমেন্ট সাধারণত করে না। কি কমেন্ট করছে আমি জানি না। তবে এনসিপি যে কাজটা করতেছে, জামাতের বিরুদ্ধে বলতেছে, এখানে বিষয়টা হচ্ছে কি আমি বলি, এনসিপি খুব টেকনিক্যাল প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে তার এক সময় তার উপরে ব্লেম ছিল যে সে কিংস পার্টি, তাকে এই ব্লেমটাকে তার সরাইতে হবে। সরানোর জন্য সে একটা নাটক করছে যে যারা সেফ এক্সিট খুলতেছে। এনসিপির ব্যাপারে দ্বিতীয় একটা অভিযোগ ছিল, অভিযোগটা অনেকে বলা বলি করতো, তাহলে জামাতের বি টিম নামক যে তার উপরে যে অভিযোগটা, এটাও সে এখন মুছতে চায়। এখন মুছার জন্য সে সারাদিন বলতো না আমি জামাতের বি টিম না, লোকে মানতো না। কাজে যাতে লোকে মানে, এই জন্য তারা আরেকটা বলছে যে এই জামাত সম্বন্ধে এরা বেইমানি করছে, প্রতারণা করছে, হ্যান ত্যান বলতেছে, একটা ঝগড়া লাগাই দিচ্ছে। এটা এনসিপির জন্য একটা কার্যকর একটা পদ্ধতি যে আমি কারো টিম না, আমি আমার মতো। এবং এইভাবে আমি হয়তো আবার বিএনপির সঙ্গে, এখন পাবলিক কিন্তু বলতেছে বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এইগুলি সব নির্বাচনের আগে এগুলি চলতে থাকবে। এগুলি চলাটা আমি আনহেলদি খুব একটা মনে করি না। পলিটিক্সে এগুলো হয় এবং এটা ভালোই, এনসিপি সর্বশেষ। বাট আনফর্চুনেটলি এনসিপি সেই পথে আসলো যখন তারা ক্ষয়িষ্ণু হতে হতে একেবারে মানে শেষ হয়ে গেছে আর কি। এখন এনসিপির বাজারে ভোট নাই। এনসিপি এখন আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একটা বোঝা। ওই যে আপনি দেখবেন বলে একটা প্রবাদ আছে কিন্তু, ওই যে হ্যান্ডেল ভেঙে গেলে সুটকেসে যে অবস্থা হয়, ওই সুটকেস আপনি টেনেও নিতে পারেন না, বয়েও নিতে পারেন না, ওটা ফেলেও যেতে পারেন না। কারণ এনসিপির অবস্থা হয়েছে হ্যান্ডেল ভাঙা সুটকেস। আপনি বলছিলেন যে রাকসুর পরদিন আপনি গিয়েছিলেন, এখানে জামাত একটি বক্তব্য রেখেছে এরকম যে মানে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের মতোই ভোট বিপ্লব হবে, আপনি কি এরকম মনে করেন কিনা? দেখেন এখানে জাতীয় নির্বাচন, এখন আমি মনে করি না এই ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে খুব বেশি প্রভাবিত করে, বরং উল্টা জাতীয় রাজনীতি সেটা বরং ডাকসু নির্বাচন অথবা রাকসু নির্বাচন, জাকসু নির্বাচন প্রভাবিত করছে। এটা এইভাবে করছে, আমি সিম্পল দুই কথা শেষ করি। সেটা হলো গিয়া যে সারা দেশে কিন্তু আওয়ামী লীগের লোকদের উপর এক ধরনের মামলাবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে। এই চাঁদাবাজিতে বিএনপির নাম ছিল সর্বাগ্রে, এবং এই ক্ষেত্রগুলিতে জামাত বরং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের সাপোর্ট দিয়েছে যে তুমি এটা করো না এরকম। তো এখন যারা ছাত্রলীগ করে তারা কিন্তু সাধারণত পারিবারিকভাবেই করে, ওদের বাবা ভাই এরা কোনো না কোনো হয়তো যুবলীগ করে অথবা আওয়ামী লীগ করে এরকম। তারা যখন দেখছে যে বিএনপির কারণে আমার বাবা ভাই বোন দৌড়ের উপরে আছে, তো আমি কেন ওদেরকে ভোট দিব, এই জন্য তারা বিকল্প হিসাবে জামাত শিবিরকে বেছে নিচ্ছে। আমি আরেকটা কথা বলি, ছাত্র সংসদ কেন এই রেজাল্ট হয়েছে, এটা হচ্ছে কারণে সাধারণ ছাত্রদের মধ্যে একটা ভীতি ছিল, যেটা আমি রাজশাহী যে টের পাইছি, তাদের মধ্যে একটা ভীতি ছিল সরকারি দলের সমর্থক ছাত্র সংগঠন নিয়ে। কারণ তারা দেখছে যে আগে আওয়ামী লীগের সমর্থক চর্চা করে, এখন তারা মনে করে সম্ভবত বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে ছাত্র দল হবে কি সরকারি দলের ছাত্র সংগঠন, তারা ওইটাকে আগে দূরে রাখতে চাইছে। যে জামাতের মুখে আসলে এগুলো, সিনিয়র নেতাদের মুখে আসলে এগুলো যায় কিনা, মানায় কিনা, শুনতে কেমন শোনায়, তাই তো? জি, ভালো তো, এরকম আলোচনা হোক না। রাজনীতিতে বড় একটা দল অনুপস্থিত, আপনি কি এখন অনুপস্থিতি টের পান? আলোচনা না হলে তো টের পাবেন। এই যে কথা, কাউন্টার কথা চলছে, এখন কোনটা শিষ্টাচার বিবর্জিত, কোনটা শিষ্টাচার সম্পন্ন, এই প্রশ্ন থাকতেই পারে। এবং আমার ধারণা কাউকে শিষ্টাচারের লাইন ক্রস করা উচিত না, এটা নতুনদের শিক্ষা হওয়া উচিত। 5ই আগস্টের পরে উই অল শুড নো যে যাই হোক না কেন পলিটিক্যাল কালচারের মধ্যে একটা গুণগত পরিবর্তন আসা উচিত, অযথা ব্লেম গেমে না যাওয়া উচিত বলে আমি মনে করি। আর যে কথা বললেন ভাই যে কনটেক্সটটা কি ছিল, আমি কিন্তু এই অর্থে কনটেক্সট বলিনি। আমি বলেছিলাম যে একটা কি কনটেক্সট ছিল, এদেশে আইন শৃঙ্খলা ছিল না, পুলিশ ছিল না, এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মিলিটারি রোডে আছে, এটার নাম কনটেক্সট। অর্থনীতি কি ছিল, বিচার বিভাগ কি ছিল, আপনি ইভেন আশ্চর্য হবেন যে সমস্ত এজেন্সিস, মিলিটারি এবং সিভিল এজেন্সিস যারা নাকি তথ্য সংগ্রহ করে, তাদের কি হালত ছিল।
এবং ফরেন যে সমস্ত স্টেক হোল্ডার্স আছে তাদের কি দৃষ্টিভঙ্গি ছিল, এবং এই সরকারের এই কনটেক্সটটাকে আমরা বিচার বাইরে রেখে দিচ্ছি, রেখে দিয়ে মনে হচ্ছে যে একটা নর্মাল গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, সুতরাং তার কাছে আমরা হঠাৎ করে এমন কিছু চাই যা নাকি একেবারে 2 আর 2 4 হয়ে যাবে। ও যে কত চ্যালেঞ্জের মধ্য দিয়ে পথ পার করতে হচ্ছে তাকে, এই চ্যালেঞ্জগুলোকে আমরা ওইভাবে বিবেচনা করছি না। না করে একটা অভ্যুত্থানের সরকারকে যদি আমরা এখন এই ধরনের মানে কথা বলি, তাহলে কি দাঁড়াবে জানেন? শেষ পর্যন্ত দাঁড়াবে ইলেকশন উইল বি ফ্রাস্ট্রেটেড। একটাই শুধু রাস্তা আছে আমার বিবেচনায়, যদি ইলেকশনকে যতটুকু সম্ভব সকলের জায়গা থেকে এটাকে আঁকড়ে ধরে ইলেকশনটাকে ইমপ্লিমেন্ট করতে চাইলে এটাই হবে একমাত্র রোড। যেমন পুলিশ মিলিটারি এদেরকে দিয়ে ইলেকশন করা হবে, তো পুলিশ মিলিটারি স্ট্রেংথ সম্পর্কে আমরা জানি না। এখন যদি জনগণ সাহায্য না করে, শুধু পুলিশ দিয়ে ইলেকশন করতে পারবে, শুধু মিলিটারি দিয়ে ইলেকশন করতে পারবে? রাজনৈতিক দলগুলোকে হোল হার্ট বিল্ড আপ করা। আপনার আমার কাছে কি জাদুর কাঠি আছে 1 বছরের ভিতরে আপনি সব ঠিক করে ফেলবেন? কোথা থেকে ঠিক করবেন? ফলে এই কনটেক্সটটা আমরা বলতে ভুল করছি। একটি বিষয় আপনার মন্তব্য চেয়ে নিব, যে বাংলাদেশে গুম খুনের বিচার নিশ্চিতের পাশাপাশি নির্বিচার গ্রেফতার বন্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে 6 মানবাধিকার সংগঠনের চিঠি। পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলেছেন তাদের সব দাবি সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব না। এই দুটো মানে আন্তর্জাতিক এই সমস্ত অর্গানাইজেশনগুলো তারা হিউম্যান রাইটস কনটেক্সটে কথা বলেন, হিউম্যান রাইটসকে তারা নানাভাবে ইন্টারপ্রিট করেন। এখানে দুটো পার্ট আছে দেখবেন, একসাথে তারা গুম খুনের বিচারের কথা বলছে। এই বিচার তো করবে ট্রাইব্যুনাল, ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল। সেখানে 2 প্রক্রিয়া বিচার শুরু হয়েছে, ব্যক্তিগত প্রক্রিয়া বিচার, আবার আপনি দেখবেন দলগত প্রক্রিয়াও তদন্ত শুরু হয়েছে। এবং ওই আইনে একটা বিধান আছে, দলকেও বিচারের মুখোমুখি করা যাবে। দল তো না, অর্গানাইজেশনকে, সংগঠনকে। এই জন্য একটা কমপ্লেন দায়ের হয়েছে, এই কমপ্লেনের জন্য একজন ইনভেস্টিগেটর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তিনি এটা তদন্ত করছেন, তদন্ত করে আদালতের সামনে তদন্ত রিপোর্ট দায়ের করবেন। আর ব্যক্তিগত বিচার যে অংশটুকু হচ্ছে, এটার 2-1টা বিচার প্রায় শেষের দিকে, আমি যতটুকু দেখেছি হয়তো সপ্তাহ 2-1-এর মধ্যেই কোনো বিচার শেষও হয়ে যেতে পারে। এই পর্যায়ে গুম খুনের বিচার। এবং আরেকটা ইন্টারেস্টিং, নির্বিচার গ্রেপ্তার, এত বড় মিলিটারি অফিসারদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, এটা কিন্তু একটা সাংঘাতিক এক্সেপশনাল ঘটনা। এবং আমি গতকালকে আজকে শুনেছি যে আগামীকাল অপরাধ করে থাকে, দোষী হয়ে থাকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং বিচার তার জন্য হবে। আম জনতাকে তো আপনি অবশ্যই অপরাধ না করলে তাকে তো আপনি হ্যারাস করতে পারেন না। তাহলে তো আবার সেই গায়েবী মামলার প্রশ্ন উঠবে। গায়েবী মামলা কি হয়েছে এটা আমরা দেখেছি, তো এই সময়েও কিছু এরকম মামলা হয়েছে। এই জন্য বাংলাদেশের সরকার সিআরপিসি সংশোধন করেছে, সংশোধন করে বলেছে এই ধরনের ভুতুরে মামলা যদি কেউ করে, তাহলে মিডল অফ দ্য ওয়েতে এসে পুলিশ রিপোর্ট সাবমিট করে ওই মামলায় ডিসমিস করে দেওয়া পসিবল। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, এই যে ভারতের চুক্তি নিয়ে 2 উপদেষ্টার 2 ধরনের মন্তব্য এবং প্রধান উপদেষ্টার কাছে মানবাধিকার সংগঠনের চিঠি, দুটো বিষয় আপনার একটু মন্তব্য চেয়ে নিব। এটা তো আমরা প্রথম থেকেই দেখে আসতেছি, যে কারণে তো বললাম যে আসলে তাদের কম কথা বলা উচিত, কাজটা বেশি করা উচিত, তাদের মিনিংফুল কথা বলা উচিত। কিন্তু দেখা গেছে যে কথা তার যার বলার না সে বলে ফেলে আর উল্টাপাল্টা বলে ফেলে। এটা এগুলো করেই তো আসলে সরকারের ভাবমূর্তি, আমি যেটা বললাম যে তাদের প্রতি জনগণের আস্থাটা কমে গেছে, এই কারণেই তো কমে গেছে, নাহলে তো আজকে কমার কথা না। আর আরেকটা যেটা বলছে যে ভারতের, আমরা তো জানি যে আজকে তারা ভারত তেমন প্রতিবেশী তাই পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের একটা আজকের এই যে ফ্যাসিবাদকে সৃষ্টি করছে ভারত। যদি তারা তাদেরকে সহযোগিতা না করতো এবং সর্বরকম, অর্থাৎ জনগণ সব পরিষ্কার হয়েছে যে নির্বাচনের আগে জনগণের সাহায্য বা জনগণের ভোট তাদের শেখ হাসিনার দরকার হয় নাই, ওই ভারত তাকে চায় কিনা সেটা দরকার ছিল। তো ওই সময় তো আমরা বারবার বলছি যে ভারত সেই জিনিসটা সেই সময় ঠিক করে নাই। তারা বলা উচিত ছিল তুমি তোমার জনগণের কাছে যাও, জনগণের যদি তোমাকে রায় দেয় তাহলেই তুমি ক্ষমতায় থাকবা, ভারত তোমার ক্ষমতায় রাখার দায়িত্ব না। অর্থাৎ এইটাই যে জনগণের সাথে যে তার সম্পর্কটা বিল্ড আপ করার কথা, আজকে সেটা তো করে না, একটা দলকে প্যাট্রোনাইজ করছে। সেটার জন্য আজকে ভারত সম্পর্কে এই প্রশ্নটা আসছে। আমরা চাই না, আমরা চাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হোক, উজ্জীবিত হোক, সব কিছুই হোক। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে একটা দল বা একটা ব্যক্তির জন্য এখন পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে না বা পজিটিভ হচ্ছে না। এই বিষয় থেকে তাদের বের হয়ে আসা উচিত। আর একটা মানবাধিকার আমি আজকে যদি প্রশ্ন করতে চাই যে সরকার তো বলা উচিত ছিল যে আপনার তালিকা দেন নির্বিচারে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এটা তো সরকারের দায়িত্ব ছিল, সরকার বলা। আজকে আমরা তো জানি যে আজকে মামলাগুলো অনেকভাবে বিভিন্ন কারণে হয়েছে, কিন্তু মামলাগুলোর আসামি যারা আছে, কয়টা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? এগুলো পরিষ্কার, এগুলো ওনারা ভালো করে জানে, লয়াররা যারা এই মামলাগুলো ট্রিট করতেছে। দেখা যায় একটার মধ্যে হয়তো 400, 500 বা 150 আসামি হয়ে আছে, ওখানে হয়তো ফাইনালি তারা 10 জন, 12 জন, 20 জন টিকতেছে, বাকিগুলো তো পুলিশ এই মধ্যে ডিস্টার্বও করতেছে না, পুলিশ কাউকে ধরতেও যায় নাই। তো এইগুলো কেন সরকার ডিফেন্ড করে না আমি বুঝলাম না। সরকার তো এগুলো তাদের বলা উচিত। এই জন্য তবে আরেকটা কথা যেটা আমি বলবো যে শিশির মনি যে কথাটা বলছে যে এই বোধোদয়টা আমাদের সবার হওয়া উচিত, যে এখন একটা গ্রহণযোগ্য শান্তিপূর্ণ একটা নির্বাচনের জন্য আমাদের সবার কথাবার্তা আচরণ সেটা রাখা উচিত, যাতে কোনো অবস্থাতে নির্বাচনটা প্রশ্নবোধক না হয়, নির্বাচনটা ক্ষতিগ্রস্ত না হয়। এটা আমি তার সাথে একমত। এখন এইটাই পারে একমাত্র আমাদের সবকিছু মানে ভবিষ্যৎটা আমাদেরকে সুন্দর করতে পারে। তো এই জন্যই এখন যত ডিবেটটা কমায় আনা যায়, যত বিভেদটা কম আনিয়ে আমরা নির্বাচনে হইতেই পারে। আজকে জামাত তার সে ক্ষমতায় যাওয়ার জন্য যা তার বলার সে বলবে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যা বলার বলবে, সেটা হলো রাজনীতির মাঠে হবে। কিন্তু এমন কোনো কিছু করা, পরস্পরকে এমন কিছু বলা উচিত না যাতে সেটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায় বা দলের পর্যায়ে চলে যায়। আরেকটা আমি বিএনপির কনটেক্সটে যেটা বলতে পারি, যেখানে কে বলছে সে ছোট করে যেটা বলতে চাই, যে বিএনপির একটা গ্লোরিয়াস অতীত আছে, যেটা বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত। কাজে বিএনপি তো সেটা বলবেই, তাই না? যে আজকে যার যেটা আছে, আজকে অন্য দলের যদি থাকে সেটাও তো বলতে পারে। কিন্তু আমরা তো জানি যে বিএনপির কাজে, সেই কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা বিএনপির আছে, এই কারণে জনগণ আজকে মনে করে যে বিএনপি আবার ক্ষমতায় আসতেছে, কারণ জনগণই চায়, এটা আমাদের কথা না। তা আমরা বলবো সেটা তো জনগণ ম্যান্ডেট দিবে যখন ভোটটা হবে তখন। এখন কি হবে সেটা নিয়ে তো ঝগড়া করে লাভ নাই, কিন্তু যার চাওয়ারটা আমরা সেখানে চাবো। কিন্তু আমরা আরেকটা যেটা আমি বলতেছি, যে যাদের প্রশ্নে আজকে মানবাধিকার সংস্থাগুলো বলতেছে, তারা বলতে পারে হ্যাঁ অমানবিক হলে অবশ্যই বলবে, কিন্তু শেখ হাসিনা কোনো অংশে কি মানবিক ছিল? আজকে আওয়ামী লীগের যে সমস্ত যাদের আজকে বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে, তাদেরকে কোনো অংশে মানবিকতা ছিল? আজকে যে কিছু অফিসার যারা সেই সময় গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের সেই সময় সেই মানবিকতাটা কোথায় ছিল? কাজে তাদের তো বিচারের আওতায় আনা এবং বিচার করাটাও একটা মানবিকতার একটা অংশ, যাতে ভবিষ্যতে অন্তত অন্য যে কেউ এই ধরনের ক্রাইম করতে যাতে ভয় পায়, এর জন্যই তাদেরকে ওই মানবিকতার কারণে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। সাংবাদিক মাসুদ কামাল, যে গুম খুনের বিচার নিশ্চিতের পাশাপাশি নির্বিচার গ্রেফতার বন্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন সবকিছু মানা সম্ভব নয়। না, উনি তো যতটুকু মানবেন, যতটুকু ওনাদের পক্ষে মানা সম্ভব, কাজে এটা ওনার বক্তব্য ঠিকই আছে। আর আমি আওয়ামী লীগের যে ব্যাপারটা এটা নিয়ে বলি, যে আওয়ামী লীগকে কিন্তু একটা নির্বাহী আদেশে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। কি বলা হয়েছে? যতদিন বিচার না হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিচার হওয়াটা জরুরি, বিচার হওয়া উচিত। আগে পলিটিক্যাল পার্টিকে বিচার করা যেত না, এখন আইন সংশোধন করছে, বিচার করা যাবে। আমার প্রথম প্রশ্ন, এতদিন হয়ে গেল, বিচারটা শুরু হয়েছে, বিচার এর মধ্যে স্টার্ট করেন নাই। যদি আপনি বিচার না করেন, আপনি বিচার করতে চেয়েছেন, যদি বিচার শুরু না করেন, তাহলে আপনি তাদের কার্যক্রম স্থগিত করছেন কি হিসেবে? আপনি বিচারই করতেছেন না। তার মানে এখন যদি বিচার করতে হবে, আরো 6 মাস পিছিয়ে দেন, বিচারে শুরুই করলেন না, 6 মাসে তারা স্থগিত হয়ে থাকলো। আমার কথা হলো যে আপনি যা কিছুই করেন বিচারের নিয়ম জান। এই যে আইনটা, যে আইনে তাদেরকে কার্যক্রম স্থগিত করছে, এই আইনটাকে কি কোনো পলিটিক্যাল পার্টি ভালো আইন বলছে? আগেও বলছে, পরেও বলছে, বলে তো নাই, কালো আইন একটা, তাই না? এই আইন দিয়ে তো জামাতকে নিষিদ্ধ করছিল না? তো জামাতের নিষেধাজ্ঞা কি কোনো আইনি প্রক্রিয়া আদালতে যায় হয়েছে, ওঠানো হয়েছে? যে একটা ইয়ের মাধ্যমে করছে নির্বাহী, আরেক নির্বাহী উঠাই নিছে, শেষ। তো আমার কথা হলো কি, যে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই তো আমার কাছে ফল্টি মনে হয়। আর আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে। যেদিন 3 তারিখে জামাতকে নিষিদ্ধ করে, 3 তারিখেই আমি আমার ইউটিউব চ্যানেলে বলছি এটা অন্যায় হয়েছে, এটা করা ঠিক না। তখন ওই সময় তখনও শেখ হাসিনা ক্ষমতা পাবে, আমি বলছি কথা, এটা করা ঠিক না। কিন্তু আমি সবাই
মানে একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন, নিশ্চিহ্ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাকে জনগণ নিশ্চিহ্ন না করবে। এই জিনিসটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আপনি কি একটু 10 সেকেন্ড আমি একটু ওই শেষের মনে আরেকটা ভালো কথা বলছে, যেটাকে আমি অবশ্যই সাপোর্ট করতে চাই, যে শুধুমাত্র পুলিশ বা আর্মি দিয়ে কিন্তু একটা ভালো নির্বাচন করা সম্ভব না। সেটা আমরা অংশগ্রহণকারী যে দলগুলো আছি, যদি আমাদের যদি সেই মোটিভটা যদি না থাকে এবং আমরা যদি চাই, এবং আমরা চাইলেই কিন্তু পুলিশ এবং আর্মির চেয়ে বেশি পারবো ইলেকশনটাকে আর সুন্দর করতে। আরেকটি বিষয় মাসুদ কামাল, যে গুমের মামলায় আজকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরা, এটা কি ইতিহাসে এক ধরনের নজির হয়ে থাকবে কিনা? হ্যাঁ, এটা নজির, অবশ্যই একটা নতুন নজির স্থাপন। আপনি একটা কথা বলেন যে এরা এখন অনেকে বলতেছে এটা মার্শাল ল হলো না কেন, অমুক হলো না কেন। আচ্ছা বলেন, 5ই আগস্ট হয়ে গেছে কবে? গত বছর, 1 বছর বেশি সময় আগে। তা আর্মি কর্তৃপক্ষ কি জানতো না তাদের কোন কোন লোকগুলোর সঙ্গে জড়িত? আর্মি তো ডান থেকে বাম দিকে তাকালেও একটা লেখা রাখে যে আমি বাম থেকে ডান দিকে তাকাইলাম, সবাই জানতো। তো এই যে গুমগুলি যে হয়েছে, এই লোকগুলিকে কারা করছে কিছু আর্মি জানতো না। এমনকি যখন গুম কমিশন যখন গেল, ওই যে দরজা বন্ধ করে দিল, দেয়াল তুইলা, ওরা জানতো না কে করছে। ওখানে আমাদের এখানে এই যে আপনার ইয়ের থেকে, পুরান ঢাকার থেকে কোনো রাজমিস্ত্রি যে আটকে যেতে পারছে, ওরাই তো এগুলো এই কাজগুলো করেছে। তো এই লোকগুলিকে যদি আর্মি তখনই মার্শাল ল নিয়ে বিচার করতো, তাহলে তো আজকে এত আলোচনা হয় না, কোনো না কোনো তখন। এখন ওই মায়া কান্না এই করে তো কোনো লাভ নাই। জি, অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, একটু এই গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের বিষয়ে আপনার মন্তব্য। আমি প্রথমত আমি অ্যাপ্রিসিয়েট করি এটা, এবং আমাদের দেশের সংস্কৃতি বলেন আর বাইরে বলেন, উদাহরণটা কম শিশির একটু এটা বললো, বাট আমি এটাকে মন্দের ভালো হিসেবে দেখতে চাই, যে এটা একটা উদাহরণ সৃষ্টি করা গেল, এবং আশা করি যে আগামীকাল যেটা বলা হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা হাজিরা, এটা আমি মনে করি যে, কারণ সেনাবাহিনী এটা সঠিক, সেনাবাহিনীকে গণভাবে দোষারোপ করা যাবে না। কারণ ভাই যেটা বললো যে তারা জানতো, সেই নেতৃত্বকে আপনি বলতে পারেন, প্রতিষ্ঠানকে আমি মনে করি না ব্যক্তিগতভাবে দোষারোপ করা ঠিক। তবে এটা একটা উদাহরণ সৃষ্টি করলো যে ভবিষ্যতে যারা সেনাবাহিনী থেকে ডেপুটেশনে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ, এবং যারা যাবে তারা নিশ্চয়ই এই উদাহরণটা স্মরণ রাখবে যে এটা যেন আর রিপিটেশন না হবে, তারা যেন এরকম প্রবলেম না পড়ে। বাট এখন পর্যন্ত যেভাবে ঘটনাগুলোকে এগুচ্ছে, সরকারের দিক থেকেও যেমন এটাকে সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ট্রাইব্যুনালও এরকম ব্যবহার করছে, এবং আমরা মনে করি যে শেষ পর্যন্ত বিচারটা হবে। আমি নির্বাচনে একটা ছোট 30 সেকেন্ড যোগ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দুটি রাজনৈতিক দলের নেতা এখানে আছেন, নির্বাচনের দিকে যাওয়ার পথে খুব স্পেসিফিক করে বলি আমি, আমরা সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে মত বিনিময় করেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে, আমিও ওখানে ছিলাম। কিন্তু আমরা বলছি যে রাজনৈতিক দলগুলোকে সংযুক্ত করতে হবে, কিন্তু আপনার 15 এবং 16 যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে, সেখানে কিন্তু খুবই ট্রেডিশনাল, শ্যালো, এবং আপনি যেসব দেশে নির্বাচনের ইতিহাস খুব কনফ্লিক্টিং, লাইক কেনিয়া, ঘানা বা আফ্রিকার অন্যান্য দেশে, তারা কিন্তু বিভিন্ন নামে, যেমন আকরা অ্যাকর্ড বলে ঘানাতে, তারা রাজনৈতিক দলগুলোকে ইলেকশনের সময় সংযুক্ত করে, বা শান্তি চুক্তি বলে আপনার কেনিয়াতে। এই ধরনের অ্যারেঞ্জমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এবার যে অবস্থা বা মানসিক যে অবস্থা, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, আমাদের এখানে কিন্তু হয় একটা কমিটি, সালাম ভাই ইলেকশন করেন, একটা কমিটি হয় কিন্তু ডিসফাংশনাল থাকে। আমি বরং বলতে চাই এই স্পিডটা খুবই ভালো এই রাজনৈতিক দলের দুই নেতার, এবং একই সাথে নির্বাচন কমিশনকে এই বিষয়টা সিরিয়াসলি ভাবা উচিত যে তারা নির্বাচনের নিরাপত্তায় আন্তর্জাতিক উদাহরণগুলো দেখে রাজনৈতিক দলগুলোকে কিভাবে এই নিরাপত্তা প্রক্রিয়া আনবে ইফেক্টিভলি, সেটা বরং নির্বাচনকে আরো সাকসেসফুল করবে। জি, অ্যাডভোকেট শিশিমুন, আপনার কাছে শুনে শেষ করবে যে মানবাধিকার সংগঠনগুলোর যে প্রস্তাব, সেখানে র্যাব বিলুপ্তি এবং ডিজিএফ এর ক্ষমতা সীমিত করা সহ নিরাপত্তা খাতে সংস্কারেরও কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তাদের আছে। এই বাস্তবতার আলোকে যে গুমের মামলায় আজকে যখন হাজিরা হবে, এই যে এক্সাম্পল হয়ে থাকা, আসলে কি এক্সাম্পল হয়ে থাকবে কিনা আমাদের ইতিহাসে, নজির হয়ে থাকা? ডেফিনেটলি নজির হয়ে থাকবে। শুধু তাই না, আপনি দেখবেন যে ইউনাইটেড নেশনস রিপোর্টটা দেখতে পাবেন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কারণে এদেরকে আনা হচ্ছে। এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কিন্তু মিলিটারি লতে কোনো অপরাধ নাই। মার্শাল ল কোর্টে নিবে, তো আর্গুমেন্ট হয়েছিল যে মার্শাল ল কোর্টে যাবে নাকি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের অধীনে আসবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যে অপরাধটা আছে, এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আইনেও ছিল না। এই সরকার ক্ষমতা আসার পরে অ্যামেন্ড করে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধের সাব ক্যাটাগরি হিসেবে অ্যাড করেছে। ফলে এই অপরাধটার বিচার মিলিটারির ইন্টারনাল যে মার্শাল ল কোর্ট এবং আপিলেট কোর্ট, সেখানে এটা পসিবল না। এই কনফ্লিক্ট কিন্তু বাংলাদেশে না, শুধু ইন্টারন্যাশনাল
বেশ কিছু জায়গায় যেখানে এগুলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোকে, ওই সমস্ত জায়গায় ইউনাইটেড নেশনসের তত্ত্বাবধানেও সেই বিচার শেষ পর্যন্ত করা যায় নাই। ফলে দিস ট্রায়াল, যেটা নাকি গোয়িং টু বি হোল ইন বাংলাদেশে, যেটা হয়ে যাচ্ছে, আমি মনে করি এটা শুধু বাংলাদেশেই না, যদি সাকসেসফুলি এই কাজটা তারা করতে পারে, পৃথিবীতেই এটা একটা নতুন নজির সৃষ্টি করতে পারে। জি, আপনাদের